বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই জানবো আজ কি থাকছে। ভারতে বাংলাদেশি এমপি খুন, পুলিশ ও সেনাবাহিনীর সাবেক প্রধানদের ঘিরে বিতর্ক। কতটা বিব্রত সরকার ও আওয়ামী লীগ? যদি দুর্নীতি করে তদন্ত হচ্ছে। বাংলাদেশ নাকি ভারত? এমপি আজিম হত্যা মামলার বিচার হবে কোন দেশে? কথা বলবো বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তাপস কান্তি বলের সঙ্গে। আরও থাকছে, বাংলাদেশে ঘনিয়ে আসছে আরও একটি বাজেটের সময়। সামনে অর্থনীতির চ্যালেঞ্জগুলো কি কি? সম্প্রতি ভারতের কলকাতায় বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের নৃশংস হত্যাকাণ্ডের পর তল্লাশি চালাতে গিয়ে উদ্ধার করা মাংস, চামড়া, হাড় এখন ফরেনসিক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের সিআইডি চেষ্টা করছে মিস্টার আজিমের দেহাংশ আর কোথায় ফেলা হয়েছে তা খুঁজে বের করতে। কলকাতায় বিবিসি সাংবাদিক অমিতাভ ভট্টশালী জানাচ্ছেন এই ঘটনার তদন্ত সম্পর্কিত আরও খবর। সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে যে মাংসখণ্ডগুলি উদ্ধার হয়েছে সেগুলি আদৌ মনুষ্য দেহের কিনা, অথবা তার সঙ্গে মিস্টার আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ডের কোনো রকম সম্পর্ক আছে কিনা, সেটা যখন ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি খতিয়ে দেখছে, একই সঙ্গে সিআইডি এটাও উদ্ধার করার চেষ্টা করছে যে মিস্টার আজিমের বাকি যে দেহাংশগুলো টুকরো টুকরো করা হয়েছিল সেগুলো কোথায় ফেলা হয়েছে। যে জায়গাগুলোতে তল্লাশি চালানো হচ্ছে তার মধ্যে এই ভাঙর খালের কাঠের সেতুটি অন্যতম। এখানে ডুবুরিও নামানো হয়েছে এবং খোঁজ করা হচ্ছে যে মিস্টার আজিমের পরনের কিছু পোশাক এখানে ফেলা হয়েছিল কিনা। এই তদন্তের শুরু 18ই মে থেকে, যখন আনোয়ারুল আজিম কলকাতায় যে বন্ধুর বাসায় এসে উঠেছিলেন সেই গোপাল বিশ্বাসের দায়ের করা নিখোঁজ ডায়েরি থেকে। ওই নিখোঁজ হওয়ার ঘটনার তদন্তে নেমে ধীরে ধীরে পুলিশ জানতে পারে যে মিস্টার বিশ্বাসের বাড়ি থেকে বেরোনোর পরের কি ঘটেছিল। একটি ভাড়া করা গাড়িতে চেপে 13ই মে এই সঞ্জীবা গার্ডেন আবাসিক কমপ্লেক্সে এসেছিলেন বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। তারপর থেকে তিনি নিখোঁজ হয়ে যান এবং সেই নিখোঁজ হওয়ার তদন্ত করতে গিয়েই পুলিশের সামনে উঠে আসে এক লোমহর্ষক হত্যার ঘটনা। তদন্তে নেমে প্রথমেই আবাসনের সিসিটিভির ফুটেজ দেখে দুটি গাড়িকে চিহ্নিত করা হয়, চালকদের জিজ্ঞাসাবাদ করা হয়, আর মিস্টার আজিম আবাসনে আসার সময় আর কারা ছিলেন চিহ্নিত করা হয় তাদেরও। এরপরেই ঢাকা আর কলকাতায় মোট 4 জন অভিযুক্ত গ্রেপ্তার হন। কিভাবে তারা মিস্টার আজিমকে হত্যার পরে দেহ আর ধর পৃথক করে মাংস আর হাড় আলাদা করে টুকরো করে ফেলে, সামনে আসে সেই বর্ণনাও। নাকি এই বর্বরচিতভাবে নৃশংসভাবে তারা হত্যা করে, কিন্তু তারা হত্যা করে না, হত্যার পরে যাতে লাশটা গুম করা যায় তার শরীর থেকে তারা মানে কিভাবে বা বর্ণনা শুনলাম যে মাংসটা আলাদা করা হয়েছে। এবং আমার কাছে মনে হয়েছিল তখন, আমি একজন পুলিশ অফিসার হিসাবে আসলে এটা মানে আমার পক্ষে মানে এমন একটা অবস্থা ছিল যে এটাকে মানে আমি মানতে পারছিলাম। এই কাজ যে সেই করেছিল তা পশ্চিমবঙ্গ পুলিশের তদন্ত শাখা সিআইডির কাছে স্বীকার করে অন্যতম অভিযুক্ত জিহাদ হাওলাদার। অন্যদিকে ঢাকা পুলিশের ডিবি যে 3 জনকে গ্রেফতার করেছে তাদেরও জিজ্ঞাসাবাদ চলতে থাকে। মূল উদ্দেশ্য ছিল কোন জায়গায় আনোয়ারুল আজিমের দেহাংশ টুকরো করে ফেলে দেওয়া হয়েছিল তা উদ্ধার করা। এরই মধ্যে তদন্তকারীরা উদ্ধার করেন কিছু মাংসপিণ্ড। সেই হত্যাকাণ্ডের তদন্ত ছড়িয়ে পড়েছে তিনটি দেশে। ভারতে, যেখানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে মনে করা হচ্ছে, বাংলাদেশে, যেখানে হত্যার মূল পরিকল্পনা করা হয়েছিল এবং যেখানে ধরা পড়েছেন অন্তত 3 জন, আরেকজনকে গ্রেপ্তার করার জন্য নেপালে যাওয়ার পরিকল্পনা করছেন তদন্তকারীরা, আর রয়েছেন মূল পরিকল্পনাকারী যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, তিনি কোথায় সেটাও খুঁজছেন তদন্তকারীরা। ভারতে বাংলাদেশি এমপি হত্যা নিয়ে আপনিও মতামত জানাতে পারেন বিবিসি বাংলার ফেসবুক পেজে। স্টুডিওতে এই মুহূর্তে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তাপস কান্তি বল। আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য। ব্যাপক আলোচিত এই হত্যাকাণ্ডের পর যে ঘটনা আমরা শুনতে পাচ্ছি, যে তথ্য পাচ্ছি, এবং তার প্রেক্ষিতে একটা প্রশ্ন এখন খুব উঠছে যে এই মামলাটির বিচার আসলে কোথায় হবে? কারণ বাংলাদেশ ভারতের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তো মানে যেখানে অপরাধ ঘটে সেখানেই আসলে বিচারটা হওয়ার কথা। কোথায় হবে আসলে এটা? মানে ধন্যবাদ আপনাকে এবং বিবিসি প্রবাহকে।
প্রথম কথাটি হচ্ছে যে বাংলাদেশ এবং ভারত যদি আমরা এই দুটো তো দেশ, সুতরাং আন্তর্জাতিক যে কাস্টমারি ল আছে সেই কাস্টমারি আইন অনুযায়ী কিন্তু আসলে দুই দেশের যে কোনো দেশেই বিচার হতে পারে। প্রথম কথা হচ্ছে যে এই ধরনের হত্যাকাণ্ডের ক্ষেত্রে প্রথমেই দেখা হয়, যেমনটি আপনি বলছিলেন যে যেখানে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে অবশ্যই সেখানে বিচার হতে পারে, কিন্তু যে দেশের নাগরিক নিহত হয়েছেন অথবা যে দেশের নাগরিক হত্যাকাণ্ডটি সংঘটিত করেছেন সেই দেশগুলোও কিন্তু স্বাভাবিকভাবেই তদন্তটি করতে পারেন এবং বিচারটিও করতে পারেন। বাংলাদেশে নাগরিক এবং বাংলাদেশেরই আসামি এবং যতটুকু সংবাদপত্রের মাধ্যমে জানতে পারছি যে এর পরিকল্পনাটা বাংলাদেশেই হয়েছে। সুতরাং বলতে গেলে যেহেতু বেশিরভাগ ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে এবং বাংলাদেশেরই নাগরিক এখানে ভিকটিম এবং নাগরিক আসামি, সুতরাং বাংলাদেশে তদন্ত এবং বিচারটা হওয়া বাঞ্ছনীয়। সেক্ষেত্রে আমি মনে করি যে দুই দেশের মধ্যে 2012 সালে একটি আইন ইতিমধ্যেই আপনি জানেন যে দুই দেশের মধ্যে একটি ট্রিটি স্বাক্ষরিত হয়েছে, একটা চুক্তি আছে। আবার পারস্পরিক আপনার অপরাধের ক্ষেত্রে পারস্পরিক সহায়তার যে চুক্তিটি রয়েছে সেই চুক্তির অধীনে কিন্তু যে কোনো দেশেই বিচার হোক সেই দেশে আরেক দেশ এই যে তথ্য উপাত্ত সাক্ষ্য দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারবে। আপনি সাক্ষ্যর কথা বলছেন, তো সাক্ষ্য গ্রহণের বিষয়টা আসলে কি হবে? সাক্ষ্য গ্রহণের বিষয়টা এখানে এই আইনের মধ্যেই পরিষ্কারভাবে বলা আছে। যদি একটি বিচারিক আদালত অন্য দেশের মৌখিক সাক্ষ্য বা দালিলিক সাক্ষ্য উপস্থাপনের নির্দেশনা প্রদান করেন, তাহলে যেটা হবে যে এই আইনে যে ফোকাল পয়েন্ট, যেমন বাংলাদেশের ফোকাল পয়েন্ট হচ্ছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ওই দেশের ফোকাল পয়েন্টও একইভাবে ওদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তখন ওই বিচারিক আদেশটাকে ওই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিলে তারা আবার ওই দেশের আদালতের পারমিশন নিয়ে যারা মৌখিক সাক্ষ্য দেবেন, যেমন তদন্তকারী কর্মকর্তা, জব্দ তালিকার সাক্ষী বা এই ঘটনায় যে দারোয়ান বা সিসিটিভি ফুটেজ যারা কালেক্ট করেছেন, তাদেরকে কিন্তু বাংলাদেশে এসেও তারা সাক্ষ্য দিতে পারেন। যদি কোনো কারণে তারা বাংলাদেশে সাক্ষ্য দিতে না পারেন, আপনি জানেন যে দুই দেশেই কিন্তু এখন ডিজিটাল সাক্ষ্য গ্রহণের মেকানিজম রয়েছে। বাংলাদেশে ইতিমধ্যেই আমরা কিন্তু আমাদের সাক্ষ্য আইনকে পরিবর্তন করেছি, বিশেষ করে করোনাকে সামনে রেখে। সুতরাং সেখানে ওই দেশেও একজন সাক্ষী ওই দেশে বসে বাংলাদেশে সাক্ষ্য প্রদান করতে পারবেন, তাতে আইনের কোনো বিরোধ আমি দেখছি না। এখন একটা বিষয় আছে যে আমরা দেখছি যে বিভিন্ন বাংলাদেশ থেকেও গ্রেপ্তার করা হয়েছে, নেপালেও যাওয়া হবে গ্রেপ্তারের জন্য একজনকে, আর মূল পরিকল্পনাকারীর কথা বলা হচ্ছে যে সে যুক্তরাষ্ট্রে আছে, কিন্তু তাকে তো বাংলাদেশে ফিরিয়ে আনার সুযোগ নেই, কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে তো আমাদের বন্দি প্রত্যর্পণ চুক্তি জাতীয় কিছু নেই। না, বাংলাদেশের সাথে আমাদের কোনো বন্দি প্রত্যর্পণ চুক্তি নেই। যে চুক্তিটা আমাদের বাংলাদেশের সাথে মানে ইউএসের সাথে রয়েছে সেটি হচ্ছে আমরা কেস টু কেস বেসিস করে থাকি। আপনার মনে আছে কিনা আমি জানি না যে বাংলাদেশের কক্সবাজারে কিন্তু মার্কিন নাগরিক বন্দী ছিলেন, বিচারাধীন ছিলেন মাদকদ্রব্য বহন করার জন্য। তাদেরকে কিন্তু যুক্তরাষ্ট্র ফিরিয়ে নিয়ে গেছে তাদের দেশে, এবং সেটা কিন্তু ওই কেস টু কেস বেসিসেই হয়েছে যে আমার দেশের নাগরিক, আমি আমার ওখানে বিচার করব, এবং তারা বলে নিয়ে গেছে। বাংলাদেশ সেই ধরনের একটি রিকোয়েস্ট ইন্টারপোলের মাধ্যমে হোক বা তাদের যে ডিপ্লোম্যাটিক চ্যানেল আছে সেভাবে রাখতে পারে। আর ভারতের সাথে তাদের একটা এক্সট্রাডিশন চুক্তি রয়েছে 97 সাল থেকে। তাহলে তো ভারত নিশ্চয়ই ভারত তো ফিরিয়ে নিতে পারে, ভারত তো নিয়ে যেতে পারে, ভারত নিয়ে আসতে পারে। আমি সাক্ষাৎকারটি দেওয়ার আসার আগে তাদের যে 97 সালের চুক্তি, সেই চুক্তিটি দেখছিলাম, সেটার 8 নম্বর অনুচ্ছেদে খুব পরিষ্কারভাবে বলা আছে যে যদি বিষয়টি মার্ডার কেস হয় তাহলে সেই আসামিকে কিন্তু যুক্তরাষ্ট্র ফিরিয়ে দিতে পারবে, সেই চুক্তিটি তাদের মধ্যে আছে। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যেটি প্রশ্ন উঠছে যে মরদেহ এখনো আসলে সেভাবে বলা যাচ্ছে না যে মরদেহটার হদিস আসলে এখনো মেলেনি। মরদেহ না পাওয়া গেলে আসলে এই প্রমাণ করা হত্যা মামলা সেটি আসলে কি হবে? মরদেহ মানে পাওয়ার বিষয়টি হচ্ছে যে ভিকটিম সে মারা গেছেন এটি নিশ্চিত করা, তিনি নিহত হয়েছেন বা তাকে হত্যা করা হয়েছে সেটি নিশ্চিত করাটার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে যাতে মরদেহটা পাওয়া যায়। এক্ষেত্রে প্রথম কথা হচ্ছে আপনি যেটা দেখাচ্ছিলেন যে কিছু মানে দেহাবশেষ পাওয়া যাচ্ছে, সেগুলোকে যদি ডিএনএ টেস্ট করে প্রমাণ পাওয়া যায় যে এটি ভিকটিমের, তাহলে একটা নিশ্চিত কনক্লুশনে আমরা পৌঁছাতে পারছি। কিন্তু যদি সেটাও না হয় তাহলে তাদেরকে এই ফরেনসিক সায়েন্স এখন এমন একটা জায়গায় গেছে যে ফ্ল্যাটে আমরা বলছি তাকে হত্যা করা হয়েছে, সেই ফ্ল্যাটে অবশ্যই ফরেনসিক টেস্ট করে দেখতে হবে যে কোথাও কোনো রক্তের দাগ বা কোনো ডিএনএ কোনো কিছু পাওয়া যায় কি না, যার থেকে একটা কনক্লুসিভ প্রুফে আসা যায় যে এখানে তাকে হত্যা করা হয়েছে। এমনকি যেসব অস্ত্র ব্যবহার করা হয়েছে সেই সব অস্ত্রও যদি উদ্ধার করা যায়, কারণ আপনারা জানেন যে সেই অস্ত্র দীর্ঘদিন ধরে ডিএনএগুলোকে ক্যারি করে থাকে, সুতরাং সেই অস্ত্রগুলোকেও যদি উদ্ধার করা যায় তাহলেও প্রমাণ করা যেতে পারে যে তিনি নিহত হয়েছেন। এটি নিশ্চিত হওয়া অত্যন্ত প্রয়োজন,
যে তাকে হত্যা করা হয়েছে। তার মানে হচ্ছে মরদেহ না পাওয়া গেলেও আসলে হত্যা প্রমাণ করার উপায় রয়েছে অবশ্যই এবং উপায় এ ধরনের বিচার তো আসলে হয়, দেশে বিদেশে হয়েছে তো, অনেক দেশেই হয়েছে, এমনকি বাংলাদেশেও হয়েছে। যেটা আপনার সাথে আলোচনা আমি বলছিলাম একটু আগে যে এরশাদ আমলে আমরা দেখেছি যে ব্রাহ্মণবাড়িয়াতে এরকম একটি পরিবারকে হত্যা করে তাদেরকে কিন্তু একদম বিলের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। সেই লাশ কিন্তু খুঁজে পাওয়া যায়নি, কিন্তু তাদেরকে যে অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে সেটি উদ্ধার করা হয়েছিল অনেক পরে 164-এর মাধ্যমে। এবং সবাই যখন 164 করে একই স্টোরি বলেছেন তখন কিন্তু তাদেরকে নিশ্চিত হয়েই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং মৃত্যুদণ্ড পরবর্তীতে কার্যকর হয়েছে। মানে যদি মরদেহ না পাওয়া যায়, যদি একেবারেই, মরদেহ না পাওয়া যায়, আর কি কি ধরনের জটিলতা হতে পারে? এখানে যে জটিলতাটি আপনি বলছিলেন যে যদি যে মুখ্য পরিকল্পনাকারী, সেই মুখ্য পরিকল্পনাকারীকে যদি আমরা বিচারের আওতায় না নিয়ে আসতে পারি, যেহেতু এটি সিআরপিসি এবং পেনাল কোডের একটি বিষয়, সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাবো যে সাক্ষ্যের যে কোনো একটা পর্যায়ে এমন হতে পারে যে যারা এখন যেসব অপরাধীরা আমাদের হস্তগত হয়েছে তারা ভিন্ন ভিন্ন কথা বলতে পারে, ভিন্ন ভিন্ন দোষারোপ করতে পারে, যেগুলো একটা প্রকৃত যে দোষী তার বিচার নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। সুতরাং আমি মনে করি যে এই বিষয়গুলো নিয়ে আলোচনাগুলো আমাদেরকে খুবই সাবধানতার সাথেও করতে হবে, কেননা এটি এমন একটি জটিল হত্যাকাণ্ড এবং এত ভয়াবহ একটি হত্যাকাণ্ড। আমি মনে করি যে যেটার বিচার হওয়া প্রয়োজন, তদন্তও হওয়া উচিত, এবং একই সাথে আইনের যে জটিলতাগুলো রয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বেশিরভাগ জটিলতাই আসলে কোনো জটিলতা নয় এবং সুষ্ঠুভাবে সেটি বিচারটি হবে। আপনাকে অনেক ধন্যবাদ বিবিসির সঙ্গে কথা বলার জন্য। ভারতে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ডের পরই সামনে আসে অপরাধ জগতের সঙ্গে তার সম্পৃক্ততার প্রসঙ্গ। অন্যদিকে সাবেক সেনাপ্রধানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এবং পুলিশের সাবেক মহাপরিদর্শকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়েও চলছে তোলপাড়। বিবিসির আবুল কালাম আজাদ জানার চেষ্টা করেছেন এসব ইস্যু ক্ষমতাসীন দল ও সরকারের ভাবমূর্তিতে কতটা প্রভাব ফেলছে। সরকার ও আওয়ামী লীগের জন্য পরিস্থিতি কি বিব্রতকর? ভারতের কলকাতায় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খুনের ঘটনায় তোলপাড় চলছে দুই বাংলায়। নিজ এলাকায় তিনি বেশ জনবান্ধব নেতা হিসেবেই পরিচিত ছিলেন। ঘুরে বেড়াতেন কোনো প্রোটোকল ছাড়াই মোটরসাইকেল নিয়ে। এই যে বাড়িটি দেখা যাচ্ছে এটি ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের নিজস্ব বাড়ি। কলকাতায় তার হত্যাকাণ্ডকে ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য এবং আলোচনা হচ্ছে দেশ জুড়ে। কিন্তু তার এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ নিয়ে যেসব খবর বেরিয়েছে বা আলোচনা হচ্ছে সেটি কোনোভাবেই ইতিবাচক নয়। কারণ খুন হবার পরপরই এই অঞ্চলে আনোয়ারুল আজিমের অন্ধকার জগৎ সামনে নিয়ে আসেন অনেকে। লোকমুখের আলোচনায়ও খুনের পেছনে সন্দেহ করা হয় চোরাকারবারি চক্রকে, বলছিলেন সুশাসনের জন্য নাগরিক সুজনের জেলা সভাপতি। খুন হলেন তার পরের দিনই সমাজে দেখি কথাবার্তা হচ্ছে, মসজিদতেও বেরোছি, তখনও বলছে যে এরকম। টুকু ভাই জানেন আমি কেন কী বিষয়, এই যে আনার খুন হলো, হ্যাঁ খুন হয়েছে বলে পিছনে কিন্তু ওই যা শুনছি সোনা চোরাচালানের কেস জড়িত, ওই রকম নাকি এই জাতীয় কাজে উনি জড়িত ছিলেন, এইরকম কথাবার্তা মানুষ বলা বলি করতো। ওইভাবে তখন তো বলতে পারে না, কিন্তু এই যে বসে উঠলে কোনো কথা তার সম্পর্কে উঠলে ওই জাতীয় কথা বলতো আর কি। ঝিনাইদহ ৪ আসনে আনোয়ারুল আজিম টানা ৩ মেয়াদে আওয়ামী লীগের এমপি। কেন্দ্র এবং স্থানীয় আওয়ামী লীগের নেতারা তার জনপ্রিয়তার বিষয়টিকেই সামনে আনছেন। তবে জেলা আওয়ামী লীগের কাছে প্রশ্ন ছিল তার অন্ধকার জগৎ সম্পর্কে যে কানাঘুষা, সেটি কি সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে দলের পক্ষ থেকে? আমি কিন্তু আনারের সাথে যখন নেতা বানাই তখনই বলিলাম, জানার তোমার বিরুদ্ধে মেলা লোক বলে এইসব কথা, তাহলে এইসব যেন না শুনি ভাই। বলে ভাই যদি আগে শুনেও থাকেন আর শুনবেন না। আমি বললাম এরম কিন্তু তুমি বলে এরম ইসির সাথে ছাড়া ব্ল্যাকের সাথে জড়িত আছে। করলো না ভাই, এই রুটটাই হলো অটো, আপনার কিছু করা লাগবে না, আপনার নাম একজন ব্যবহার করে ফেলে। যারা অপকর্ম করে তারা বিভিন্ন সময় বিভিন্ন লোকের নাম ব্যবহার করে। তো এরম কথা কিন্তু আমার হয়েছিল। বললো না ভাই আপনি খোঁজ নিন। তা আমার কিন্তু আর চোখে এরম কিছু আমার চোখে বাদিনি। ভারতে খুন হওয়ার পর আনোয়ারুল আজিমের অন্ধকার জগতে সংশ্লিষ্টতার খবর প্রকাশ ও প্রচার নিয়ে এমপির ঘনিষ্ঠজন, রাজনৈতিক সহচর, সমর্থক এবং পরিবার বেশ ক্ষুব্ধ। তাদের প্রশ্ন, এতদিন কেন এসব আলোচনায় আসেনি? তার ইমেজ নষ্ট করার আর চক্রান্তও চলছে বলে আমি মনে করি। কারণ সে তিনবারের সংসদ সদস্য। আপনারা কি জানলে কখনো নিউজ করতে পারেননি?
আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে এটা, এখন কেন এটা করা হচ্ছে? যেখানে আমার বাপ নিখোঁজ, এরকম নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, আপনারা তার এরকম হত্যা করলে সেটার বিচারের দাবি করেন। পলিটিক্যাল ইস্যু হতে পারে, কারণ আপনারা শুনেছেন যে সে তিনবার মারার পরিকল্পনা করে তৃতীয়বারের মতন সে তার কাজে সফল হয়েছে। ঝিনাইদহের এমপি খুনের পাশাপাশি বাংলাদেশে ব্যাপক আলোচনা চলছে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের বিপুল ধন সম্পদের খবর নিয়ে। গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে এই সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কটি গড়ে উঠেছে। দৃষ্টিনন্দন এই পার্কটির মালিকানা হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদের পরিবারের। বেনজির আহমেদ ও তার পরিবারের এসব সম্পদ নিয়ে কালের কণ্ঠ পত্রিকায় একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাবেক আইজিপি এক ভিডিও বার্তার মাধ্যমে অবৈধ সম্পদ এবং তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। সেখানে নিজের ও তার পরিবারের নামে যেসব ব্যবসা ও সম্পদ আছে সেগুলো বৈধ এবং কোনো ধরনের অনিয়ম হয়নি বলেও দাবি করেছেন বেনজির আহমেদ। আমার অবসরের পরে আমাকে দুর্নীতিবাজ প্রমাণের অপচেষ্টা অত্যন্ত হতাশাব্যঞ্জক এবং দুঃখজনক। এই ধরনের অপপ্রয়াস কিন্তু ভবিষ্যতে যারা সৎ পথে স্বচ্ছতার সঙ্গে চাকরি করতে চান এবং জনগণের জন্য কাজ করতে চান তাদেরকে নিরুৎসাহিত করবে। যদিও সম্প্রতি বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পদ অনুসন্ধানে তৎপর হয়েছে। দুদকের আবেদনের প্রেক্ষিতে সাবেক আইজিপি ও তার পরিবারের মালিকানায় থাকা সম্পদ ক্রোক এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। অপরদিকে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ আলোচিত সপরিবারে মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ে। তার বিরুদ্ধে এখন দুর্নীতির অভিযোগ তদন্তের আবেদন হয়েছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনেও। যদিও মার্কিন নিষেধাজ্ঞার পর সাবেক সেনাপ্রধান তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির ইফতেখারুজ্জামান মনে করেন সরকার, দল এবং প্রতিষ্ঠানের ইমেজ প্রশ্নবিদ্ধ হয়েছে এসব ঘটনায়। এখন সরকারের দায় অবশ্যই নিতে হবে, সরকারের দায় আছে। তার কারণ হচ্ছে যারা এই তিনটি ক্ষেত্রে যে অপরাধের কারণে একজনের নৃশংস হত্যাকাণ্ড, বাকি দুজনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার ব্যবহার, সার্বিক চিত্র, এগুলো কিন্তু কোনোটাই এককভাবে তিনজন সম্পূর্ণ করেনি অপরাধগুলো। দুর্নীতি হোক, অবৈধ সম্পদের মালিকানা হোক, চোরাকারবারি হোক, স্বর্ণ পাচার হোক, এই পুরো প্রক্রিয়ার মধ্যে কিন্তু অংশীজন আরও অনেকে ছিলেন, যোগসাজসকারী অনেকে ছিলেন, সুরক্ষাকারী অনেকে ছিলেন। আলোচিত তিনটি ঘটনা নিয়েই মিডিয়ার সামনে নিয়মিত কথা বলছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব। দলের পক্ষ থেকে বলা হচ্ছে কোনো ব্যক্তির কর্মকাণ্ডের দায় দল ও সরকার নেবে না। যদি দুর্নীতি করে তদন্ত হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো এসব অনিয়ম বা অবৈধ সম্পদ অর্জন সবই ঘটেছে আওয়ামী লীগ সরকারের আমলে। শীর্ষ পদ থেকে সরকারের বড় কর্মকর্তারা কিভাবে এত সম্পদের মালিক হয় বা অনিয়মের সুযোগ পায়, এই প্রশ্ন তুলে অনেকে বলছেন এটি সরকার ও দলের জন্য ভাবমূর্তি সংকটেরও কারণ হতে পারে। এই ধরনের অপকর্মের সাথে যারা জড়িত, যখনই এইগুলো তারা করবে তখনই এগুলো কেন প্রকাশিত হয় না, কেন এগুলো উদ্ঘাটিত হয় না? সরকার তো সরকারের জায়গা থেকে কাজ করে, যারা সরকারকে সহযোগিতা করে, সাপোর্ট করে, অ্যাসিস্ট করে, বিভিন্ন যে সংস্থাগুলো, তারা এই সকল ক্ষেত্রে আমি মনে করি তাদের আরও বলিষ্ঠ ভূমিকা পালন করা দরকার। আওয়ামী লীগ নেতাদের দাবি, অপরাধ ও দুর্নীতি করলে দল কাউকে ছাড় দিচ্ছে না। আমরা কারো অতীতের কর্মকাণ্ড অথবা তার কারো বেআইনি কর্মকাণ্ডের সমর্থক হিসেবে কখনোই আমরা কাউকে সমর্থন করি না। তো সরকার তো সরকারের জায়গা থেকে কাজ করে যাচ্ছে, সরকারের জবাবদিহিতা হলো জনগণের কাছে। আমরা জনগণের কাছেই আমাদের জবাবদিহিতা বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। সরকারি দল দায় এড়াতে চাইলেও এসব কিছু সামনে এনে বিরোধীরা ক্ষমতাসীন আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে যাচ্ছে। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা। বাংলাদেশে যখন আরেকটি বাজেটের সময় ঘনিয়ে আসছে, তখন আয় ব্যয়ের সমীকরণ মেলাতে হিমশিম অবস্থা সাধারণ মানুষের। এমন অবস্থায় বাজেটে কোন কোন বিষয়ে গুরুত্ব দিতে যাচ্ছে সরকার, আর তাদের সামনে অর্থনীতির চ্যালেঞ্জগুলোই বা কি? ঢাকার এই বাজারে মাছ এবং সবজি কিনতে এসেছেন রাবেয়া জামিল। বাজেটের মধ্যে রাখতে হবে খরচ, তাই কেনাকাটায় তারই বাড়তি দর কষাকষি। একই অবস্থা অন্যদেরও। আগে 1000 টাকা নিয়ে আসলে ব্যাগ ভরে যেত, এখন তো শেয়ার ব্যাগ ভরে না। তা এখন তো বাজার বাড়তির দিকে, কমতির দিকে তো দেখতেছি না। টাকার মান কম, জিনিসের দাম বেশি, এরকম মনে হচ্ছে। বাংলাদেশের অর্থমন্ত্রী আসন্ন বাজেটকে সামনে রেখে সম্প্রতি 3টি চ্যালেঞ্জের কথা জানিয়েছেন গণমাধ্যমগুলোকে। এর একটি হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, দ্বিতীয় যে চ্যালেঞ্জটির কথা তিনি বলেছেন সেটি হচ্ছে রিজার্ভ পরিস্থিতির উন্নতি করা, আর
তৃতীয় চ্যালেঞ্জটি হচ্ছে রাজস্ব আয় বৃদ্ধি। কিন্তু এই বাজেটে সবকিছুর তড়িৎ সমাধান এখনই দেখছেন না এই অর্থনীতি বিশ্লেষক। তার মতে আপাতত গুরুত্ব দেওয়া উচিত দরিদ্র মানুষকে স্বস্তি দেওয়ার উপর। সরকার এখন চাচ্ছে যে যত কম রাখা যায় ব্যয়টা, কিন্তু মূল্যস্ফীতিকে কমিয়ে নিয়ে আসবে আপনার বাজেট দিয়ে, এটা খুব কমই হয়। মূল্যস্ফীতি যদি আমরা কন্ট্রোল নাই করতে পারি, তাহলে কিছু এসেনশিয়াল পণ্য যেমন চাল, ডাল, তেল, এইসব ক্ষেত্রে যদি আমরা সমর্থন বা সহায়তা দিতে পারি, যেটা আমরা এখন বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনী দিয়ে দিচ্ছি, সেগুলো হয়তো এই মূল্যস্ফীতির সময়টাতে আপনার হেল্প করবে। বাংলাদেশে একই সঙ্গে রিজার্ভ কমে যাওয়া এবং সরকারের রাজস্ব আয় কাঙ্ক্ষিত মাত্রায় না থাকাও একটা বড় সমস্যা। কারণ উন্নয়ন, ভর্তুকি সহ বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দ দেওয়ার জন্য নির্ভর করতে হচ্ছে মূলত ঋণের উপর। ফলে বাজেটে রাজস্ব আয় বাড়ানোর চাপ আছে, কিন্তু সেই চাপ যেন সাধারণ মানুষের উপর না পড়ে সেটাই গুরুত্ব দিতে বলছেন এই বিশ্লেষক। একজন যে শাহবাগে বসে যে আপনার হাত পাচ্ছে, ভিক্ষা করছে, সেও যখন আপনার একটা পণ্য কিনে তখন তাকে ট্যাক্স দিতে হয়। সেজন্য আমরা এটাকে বলি কি, আমরা বলি রিগ্রেসিভ ট্যাক্স। বাংলাদেশের ট্যাক্সের আপনার 3 ভাগের 2 ভাগ হলো আপনার এই রিগ্রেসিভ ট্যাক্স, যেটা গরিবকে ট্যাক্স বেশি করে। আপনি যদি বাংলাদেশে যদি আপনার টপ 10% মানুষকে দেখেন, টপ 10% যারা ইনকামের দিকে আছে, জিডিপি শতাংশে 4% ট্যাক্স কালেকশন তাদের কাছ থেকে হওয়ার কথা, কিন্তু আমরা পাচ্ছি কোথায়? 1 থেকে 2%-এর মাঝামাঝি। তা আমরা তো সবাইকে যে প্রত্যক্ষ কর যেটা, সেটা আমরা তো কালেক্ট করতে পারছি না। এবারের বাজেটে কর পরিকল্পনা কি হবে সেটা অবশ্য বাজেটের আগে খোলাসা করেনি সরকার। মূল্যস্ফীতি কতটা কমানো যাবে সেটাও প্রশ্ন সাপেক্ষ। যদিও সরকারের বিভিন্ন পর্যায় থেকে ইতিমধ্যে বলা হচ্ছে সাধারণ মানুষের উপর যেন চাপ না পড়ে, সেটা মাথায় রেখেই তৈরি হচ্ছে বাজেট। যদি দীর্ঘদিন এই আজকে যে আমরা 9 to 10% ইনফ্লেশন আছে, যদি ল্যাটিন আমেরিকার মতো 80%, 200% ইনফ্লেশন হতো, রাস্তায় মানুষ নেমে যেত না। সুতরাং আমাদের নিজের স্বার্থেই ইনফ্লেশনটা কমাবার জন্য বিভিন্ন ব্যবস্থা নিতে হবে। যারা নিম্ন আয়ের মানুষ, যাদেরকে বেশি আঘাত করে, তাদের জন্য কিছু সাশ্রয়ী ব্যবস্থা করা। এইবারও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই বাজেটে আরও বাড়াবেন, যাতে গরিবের পকেটে আরও কিছু নগদ পয়সা ঢুকে। এইগুলো হলো আগুনে পানি ছিটা দেওয়া। সরকারের সাবেক এই পরিকল্পনা মন্ত্রী অবশ্য বলছেন বাজেট বাস্তবায়নে করের বোঝা নয়, বরং ঋণের প্রবাহ ঠিক রাখাই হবে কৌশল। আয় বাড়াতে হবে। হঠাৎ করে কর আমি পাচ্ছি না, আমরা ঋণ নেব। আমাদের ঋণ আরও নেওয়ার ক্ষমতা আছে। শর্ত একটাই, দেশে যেন ধারাবাহিকতা থাকে, দেশে যেন স্থিতিশীল পরিবেশ থাকে, খেতে খামারে ফ্যাক্টরিতে সর্বত্র যেন মানুষ ঝামেলা মুক্তভাবে কাজ করতে পারে, তাহলে ঋণের ভয় নাই। বাজেটে অর্থ সংস্থান কিংবা এর ব্যবহার নিয়ে সংকট নেই বলে মনে করছে সরকার। যদিও মূল্যস্ফীতি কমিয়ে জনজীবনে স্বস্তি আনা খুব একটা সহজ হবে না বলে মত অর্থনীতি বিশ্লেষকের। এখন সরকার সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি, দুর্নীতি কমানো, রাজস্ব আয় উন্নতি এবং আমদানি রপ্তানি পরিস্থিতি কতটা অনুকূলে রাখতে পারে তার উপরই নির্ভর করছে অনেক কিছু। তাফসির বাবু, বিবিসি বাংলা, ঢাকা। আজ বিবিসি প্রবাহের শুরুতেই ছিল ভারতে বাংলাদেশের সংসদ সদস্য হত্যাকাণ্ডের প্রসঙ্গ, যা নিয়ে বিবিসি বাংলার ফেসবুক পেজে দর্শকদের অনেকেই নানা মন্তব্য করেছেন। যেমন মাসুদ রহমান নামে একজন বলছেন, জীবিত মানুষ বৈধ পথে ভারতে গেছে, কাজেই তার নিরাপত্তা দেওয়া থেকে শুরু করে জীবিত অথবা মৃত ফেরত দেওয়ার দায়িত্ব ভারতের। শাহনেওয়াজ নামে আরেকজন বলছেন, আমি মনে করি এই ঘটনার বিচার বাংলাদেশে হওয়া উচিত। আজাদ বিন সালে নামে একজন প্রশ্ন রাখছেন, বাংলাদেশি যেসব অপরাধী ভারতে পালিয়ে আছে তাদের ব্যাপারে সরকার কি আদৌ কোনো পদক্ষেপ নিয়েছে? শেষ করব আপনাদের পাঠানো বৃষ্টি ও জলাবদ্ধতার কিছু ছবি দিয়ে। তার আগে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।